অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন বা দেখছেন, আমি রুল অফ ল এবং পলিটিক্সের পক্ষ থেকে আমি নুরুল খান স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি যে আগামী 14ই অক্টোবর অস্ট্রেলিয়াতে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে গণভোটটি মূলত সংবিধান সংশোধনের একটি গণভোট। এখানে যে প্রস্তাবিত যে ধারাটি সংযোজন করা হচ্ছে সেটি নিয়ে আমাদের মাঝে অনেকেরই কনফিউশন আছে কিছু, কারণ এই প্রস্তাবিত সংশোধনটি নিয়ে যার যার জায়গা থেকে, কারণ এখানে দুটি পক্ষ আছে, যার যার জায়গা থেকে প্রত্যেকে তার নিজস্ব ভাবে ব্যাখ্যা দিচ্ছে। এতে আমরা অনেকেই হয়তো একটু কনফিউশনে আছি। কেউ কেউ বলছে যে এই সংশোধনের মাধ্যমে আমাদের অ্যাবরিজিনাল টরেস স্ট্রেট আইল্যান্ডারদের কনস্টিটিউশনালি স্বীকৃতি দেওয়া হচ্ছে, এবং সেই সাথে পার্লামেন্ট এবং কমনওয়েলথ এক্সিকিউটিভতে তাদের একটা ভয়েস থাকবে। আবার অপরপক্ষ বলছে যে এই সংশোধনের মাধ্যমে যেটা হচ্ছে যে একটা রেশিয়াল ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে এবং জাতিগত বিভাজন তৈরি করা হচ্ছে। তো এখানে একটা জিনিস আমাদের আরেকটা মনে রাখতে হবে যে আমরা যাদের জন্য এই সংশোধনটি করছি তারা মোস্ট অফ দ্য পিপল আর এটা চাচ্ছে কিনা সেটাও আমাদের একটা দেখার বিষয়। আরেকটি হচ্ছে সংবিধান সংশোধন একটি নট এ সিম্পল ম্যাটার, এটা একটা কমপ্লেক্স ম্যাটার। সো আমাদেরকে বুঝে সাবধানতার সাথে সেই ভোটটি দিতে হবে, কারণ এটা একটা কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে পাস হয়। যদি এটা পাস হয়ে যায় সেটা কিন্তু ফেরত আনা আবার একটা কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো সেই জন্যই আমাদের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে দুজন অভিজ্ঞ অতিথি আছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি প্রফেসর রফিকুল ইসলাম, যিনি 1983 সালে মনাশ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে তারপরে ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে শিক্ষকতায় যোগদান করেন, এবং তারপর থেকেই উনি স্কুল অফ লতে 30 বছরের বেশি এই আইন অঙ্গনে তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। এবং আমি প্রফেসর ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে অনুষ্ঠানে। সেই সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতি পরিচিত মুখ মেলবোর্নে প্রফেসর শরীফ আস-সাবের, যিনি ইউনিভার্সিটি অফ তাসমানিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে মনাশে, এরপরে আরএমআইটি, বর্তমানে তিনি ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটিতে শিক্ষকতায় আছেন। শিক্ষকতার যোগদানের পূর্বে তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে, পাবলিক সার্ভিসে মোর দেন 10 ইয়ার্সের বেশি জব করেছেন আমার জানা মতে, এবং পাশাপাশি উনি একজন কবিও, শখের বসে বলেন আর ভালোবেসে বলেন। এটা আমি বলবো স্যার একটা অনেক ভালো কোয়ালিটি। আজকে ওনাদের কাছ থেকে আমরা অনেক কথা শুনবো। এখানে আমার আলোচনার মধ্যে দুটো অংশ থাকবে, একটি হচ্ছে লিগ্যাল অ্যাসপেক্ট আর একটি হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট। তো আমি লিগ্যাল অ্যাসপেক্টের মোস্ট অফ দ্য কোশ্চেন আমি প্রফেসর ইসলামকে করব, এবং সোশ্যাল অ্যাসপেক্ট নিয়ে আমি প্রফেসর সাবের সাহেবকে করব। তার মানে এই না যে আপনার এর মধ্যে কনফাইন্ড, আপনার চাইলে কোনো মতামত থাকলে ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়া। তো প্রথমেই আমি প্রশ্ন করতে চাই প্রফেসর ইসলামকে যে আন্ডার 128 যে সংশোধনীটা আনা হচ্ছে, যেটাকে বলে অল্টারেশন অফ দ্য কনস্টিটিউশন অর কনস্টিটিউশনাল চেঞ্জ, এটা তো একটা ইটস নট এ সিম্পল প্রসেস। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে এটি পাস হওয়ার যে প্রসেসটা, এবং যদি ফেল হয় তাহলে কিভাবে সেই প্রসেসটা মানে কিভাবে ফেল হবে, সেই প্রসেসটা নিয়ে যদি একটু সংক্ষেপে সহজ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন প্রফেসর ইসলাম। রিকোয়ারমেন্ট হচ্ছে, প্রয়োজন হচ্ছে মেজরিটি ভোটে উইন করতে হবে, ইয়েস ভোট অর নো ভোট। বিশেষ করে ইয়েস ভোট, যেহেতু এটা পজিটিভ মোশন, এটাকে ইয়েস ভোট আপনাকে মেজরিটিতে পাস করতে হবে অস্ট্রেলিয়া ওয়াইড, প্লাস আপনাকে
স্টেটগুলোর ভিতরে মেজরিটি হতে হবে। এই প্রসেসে এটাকে পাস করতে হবে, তারপরে পার্লামেন্ট এন্ডোর্স করবে। যদি না হয়, যদি নো ভোট মেজরিটি পায়, তাহলে বা এই প্রসেস যদি সাকসেসফুল না হয়, তাহলে অবশ্যই মোশন ইজ ডিফিটেড, এবং তখন আর এই অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন উঠবে না। এই তাহলে কি হচ্ছে বলতে চাচ্ছেন যে মেজরিটি বলতে একটা হচ্ছে ন্যাশনালি মেজরিটি, আর একটা হচ্ছে যে মেজরিটি স্টেট, তাই তো? আউট অফ 6 স্টেটের মধ্যে আউট অফ অ্যাটলিস্ট 4 স্টেটেও আসতে হবে। 4 পেতে হবে। আচ্ছা, আর এখানে যে দুটো টেরিটরি আছে তাদের রোলটা কি হবে? কারণ ওরা তো স্টেটের অন্তর্গত না। না, তারা আসবে না স্টেট কাউন্টে, কিন্তু মেজরিটি কাউন্টে তারা আসবে। তার মানে হচ্ছে যে ন্যাশনাল ভোটে তাদের ভোটটা কাউন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্দার্ন টেরিটরিতে 149,000 পিপল আছে এবং এসিটিতে 315। সো তারা শুধুমাত্র ন্যাশনালি তারা এলিজিবল টু ভোটার, বাট স্টেট ওয়াইজ তারা বঞ্চিত হচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ এটি সিস্টেমটা আগেই করা হয়েছে, যার জন্য জি, তুমি রয়ে গেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ প্রফেসর ইসলাম। আমি আবার আসবো আপনার কাছে, বাট যাওয়ার আগে আপনাকে আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই, তারপরে আমি এসে আপনার কাছ থেকে এটা আনসার শুনবো। যেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল চেঞ্জের যে ধারাটি, একটা হচ্ছে যে ফার্স্ট পার্ট যে রিকগনিশন, আমার মনে হয় যে রিকগনিশন নিয়ে কারো কোনো আপত্তি নাই, এবং মোর দ্যান 90% পিপল আর হ্যাপি টু রিকগনাইজ অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার পিপলদের। বাট সেপারেট বডি, এইটা নিয়ে আপনার কাছে আমি পরবর্তী কোশ্চেন আসবো। এর মাঝে আমি আমার প্রফেসর শরীফ আস-সাবেরের কাছে আমি প্রথমে একটু প্রশ্ন রাখতে চাই যে ভয়েস নিয়ে যে জাতিগত বিভাজনের কথা বলা হচ্ছে, বা এটা একটা রেসিয়াল ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় এই বিষয়ে একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা ভ্যালিড কনসার্ন। কারণ হচ্ছে যে আমরা যদি একটু পেছনে ফিরে যাই, 1966 সালে যখন প্রথম রেফারেন্ডাম হয়, সেই রেফারেন্ডামে 90.7% অস্ট্রেলিয়ান ইয়েস ভোট দিয়েছিল এবং বলেছিল যে ইন্ডিজিনাস অস্ট্রেলিয়ান ইন দিস কান্ট্রি শুড বি গিভেন দ্য পাওয়ার টু মেক লস for them. Sorry, the constitution or Commonwealth government will have the ability to make law for them. এখন এই আলোচনাটা ওইভাবে আসছে না। ঘটনাটা হচ্ছে যে 66 সালের সিদ্ধান্ত তো হলো যে গভর্নমেন্ট যে কোনো সময় যে কোনো বিষয়ে অ্যাবরিজিনাল ওয়েলফেয়ার কিংবা ওদের যে কোনো কাজের পরিধি কিংবা ওদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত দিতে পারবে এবং ওদের ব্যাপারে আইন প্রণয়ন করতে পারবে। রফিক ভাই আছেন এখানে, উনি হয়তো এই ব্যাপারে আরো একটু ভালো বলতে পারবেন। তো আমার একটা খটকা হচ্ছে যে যেহেতু সেই আইনটা, সেই রেফারেন্ডামটা তখন পাশ হয়ে কনস্টিটিউশনের অংশ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ইয়েস নো ভোট এখন যেটা আমরা করছি, এটার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? সেটা হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় বিষয়, আপনি যেটি বলেছেন আমি সম্পূর্ণ রূপে একমত যে এটা কিছুটা বৈষম্য সৃষ্টি করবে। এখন আমরা যেটা ইকুইটি এবং ডাইভার্সিটি, যে মূল বিষয়াবলীগুলি নিয়ে আমরা সচরাচর কথা বলে থাকি, আমরা বলি যে মানুষ এবং মানুষের মধ্যে ভেদাভেদ চলবে না, যেটা আব্রাহাম লিঙ্কন সাহেব বলেছেন। হুইটলাম গভর্নমেন্ট প্রথম যখন উনি আসেন, উনি যখন প্রথম তার সময়ে অরিজিনাল ল্যান্ড রাইট দিয়ে দিলেন অ্যাবরিজিনদের এবং বললেন যে ওদের যে টেরানোলিয়াস বাতিল করে দিলেন ইত্যাদি ইত্যাদি। টেরানোলিয়াস বাতিল হয়েছে আরো পরে 1992-তে মাবো ঘটনার পরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে জেনারেল প্রিন্সিপালস অফ ইকুইটি যেটা আমরা বলি, সেই জেনারেল প্রিন্সিপালস অফ ইকুইটি অ্যান্ড জাস্টিস আমরা যদি মেনটেন করি, তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে যে আমাদের কি আমাদের আদিবাসী আদি অধিবাসীদের জন্য আলাদা আইন প্রণয়ন করার প্রয়োজন রয়েছে কিনা, আলাদাভাবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন আছে কিনা। কারণ তারা যখনই অস্ট্রেলিয়ার
নাগরিক হিসাবে স্বীকৃত, তাদের সমস্ত ধরনের রাইটস যখন তারা পাচ্ছেন এবং সেটা কনস্টিটিউশনে স্বীকৃত, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আসছে, যারা নূর পক্ষে বলছেন তারা পরিষ্কারভাবে বলছেন এটা আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করবে, বৈষম্য সৃষ্টি করবে, এবং এটার লং টার্ম বেনিফিট মে নট বি গুড। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাই এখানে। বব হক, যে ফর্মার প্রাইম মিনিস্টার, 1988 উনি কিন্তু বলেও গিয়েছিলেন যে ইন অস্ট্রেলিয়া দেয়ার ইজ নো হায়ারার্কি অফ ডিসেন্ট, দেয়ার মাস্ট বি নো প্রিভিলেজ অফ অরিজিন, দ্য কমিটমেন্ট ইজ অল, and the commitment to Australia is the one thing needful to be a true Australian. তো এটাও তো এখন আমার কাছে মনে হয় যে উনি যে জিনিসটা বলে গেছেন, isn't it like এই যে আলাদা বডি বলেন, তারপরে এডিশনাল একটা পাওয়ার, এটা isn't it আপনার কাছে মনে হয় যে is it a against the fundamental elements of democracy, যে all are equal? I think so. সেখানে হচ্ছে যে যেখানে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, এটা there is a terminology যেটাকে আমরা রিভার্স ডিসক্রিমিনেশন বলি, এবং এটা কিন্তু সৃষ্টি হতে পারে। এখন আমি যারা আমাদের আদিবাসী রয়েছেন আমি তাদেরকে দোষারোপ করি না, ওনারা বলবেনই আমাদের মোর রাইটস দাও, আমাদের সিচুয়েশন ভালো না, আমাদের রোগ বালাই বেশি, আমাদের চাকরি বাকরি কম, আমাদের মর্টালিটি রেট হাই। অবশ্যই these are all facts, কিন্তু কথাটা হচ্ছে এগুলো যদি আমরা মোটামুটি একটা কন্ট্রোলে আনতে চাই, ওদেরকে যদি আমরা বেটার লাইফ দিতে চাই, বেটার ফিউচার দিতে চাই, তাহলে সরকার সামগ্রিকভাবে চেষ্টা করছে কিনা সে ব্যাপারে তো সন্দিহান হওয়ার সুযোগ রয়েছে, যেটা যেই সরকারই হোক। কথাটা হচ্ছে যে there is an existing system, there is an existing government, there is an existing governance system. তো সেই ক্ষেত্রে আমরা কি এই এক্সিস্টিং গভর্নমেন্ট সিস্টেম কি এনাফ নয় টু প্রোভাইড দেম উইথ হোয়াট এভার দে নিড? এখন নতুন একটা কনস্টিটিউশনাল বডি করে আমরা যেখানে আইন এমনিতেই করতে পারি, এবং যে ব্যাপারে অতীতেও রেফারেন্ডাম হয়েছে, একই ধরনের রেফারেন্ডাম হয়েছে, তো তারপর আমাদের অগ্রগতিটা কতটুকু হয়েছে, এবং এই রেফারেন্ডাম করে আমরা কি অতিরিক্ত ফার্দার অগ্রগতি করতে পারবো, এই সন্দেহটা তো থেকেই যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রফেসর সাবের। আমি এবার যাব প্রফেসর ইসলামের কাছে, যে আমি কোশ্চেনটা বলে গিয়েছিলাম একটু, যেটা হচ্ছে যে নতুন যে ধারাটি তৈরি হচ্ছে, যে সেকশন 129 চ্যাপ্টার 9 একটা অতিরিক্ত সংযোজন, সেখানে ফার্স্ট পার্টে যে কথাটা হচ্ছে, প্রথম পার্টে আমি আগেই বলেছি যে রিকগনিশন নিয়ে কারো কোনো সমস্যা নেই, বাট যেটা হচ্ছে যে হোয়াই, আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াই উই নিড এ সেপারেট বডি, যে ফর ভয়েস ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইন দ্য কমনওয়েলথ এক্সিকিউটিভ, যেখানে আমার মনে হয় যে আপনারা সবাই জানেন যে already they have a voice. In federal parliament, there are 11 parliament members. In the whole Australia, আমি যতটুকু জানি 49 parliamentarians আছে, whereas which is আমার মনে 6% of the representation of the total members of parliament. আর ওদের জনসংখ্যা হচ্ছে 3.8%. তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে অলরেডি ওভার রিপ্রেজেন্টেড বাই দেম। তো ওদের তো ভয়েস আছে, কারণ আমরা ওদের ভয়েসকে অবশ্যই অস্বীকার করার কোনো কারণে, দে হ্যাভ সাম রিপ্রেজেন্টেশন। এখন আমার কোশ্চেন হচ্ছে যে হোয়াই উই নিডেড অ্যান সেপারেট বডি। এই বডি সেপারেট বডি করলে কি আদৌ যে উদ্দেশ্যে করা হচ্ছে, যে এই সিচুয়েশন গুলো কি, যে প্রবলেম গুলা, যে ফিক্সিং দ্য এডুকেশন, হেলথ সিস্টেম, ফ্যামিলি ভায়োলেন্স, এগুলো করলেই এটা হবে, নাকি কেন এই বডিটা দরকার, আপনি যদি বলতেন প্রফেসর ইসলাম। বডিটা দরকার এই জন্যই যে আমরা তো বহুদিন থেকে ট্রাই করছি টপ ডাউন অ্যাপ্রোচে অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনদের লিভিং স্ট্যান্ডার্ডকে বিভিন্ন আসপেক্টে ইমপ্রুভ করতে। এটা কিন্তু হয়নি, এবং ওদের যেসব সংগঠন আছে সেগুলো স্ক্যাটার্ড অল অ্যারাউন্ড, এবং তাদের একটা সেন্ট্রালাইজড কোনো ভিউ নেই। আর যে কমিটি হচ্ছে, ইটস বেসিক্যালি এ কনসালটেটিভ কমিটি, এর অ্যাডভাইস পার্লামেন্ট শুনতেও পারে, নাও পারে, অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে, বাট রিকোয়ারমেন্ট হবে এটাকে কনসাল্ট করবে গভর্নমেন্ট, যাতে ইটস বেসিক্যালি
এনি আদার গ্রুপ আমরা যাই করছি, এই ধরুন আজকে আমাদের এখানে পিল টেস্টিং যেটা হচ্ছে, প্রিমিয়ার বলছে আমি স্টেক হোল্ডারদের কনসাল্ট করবো, ইটস জাস্ট এ কনসালটেশন। কিন্তু প্রফেসর ইসলাম, সরি টু ইন্টারাপ্ট এখানে, যে আপনি যেটা বলছেন যে কারেক্ট মি ইফ আই রং, যে কনসালটেশন বডি, কিন্তু ধারাতে বলছে যে দে মে রিপ্রেজেন্ট, তো রিপ্রেজেন্টেশন আর এখানেতে অ্যাডভাইসের কথা কিন্তু বলা নাই। ওরা বলছে যে ইট উইল বি দ্য অ্যাডভাইজারি বডি, বাট উই ডোন্ট নো, কারণ এখানে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন, আর বলছে ওরা যে অ্যাডভাইজারি বডি। আপনি কি মনে হয় যে এটা কি দুইটা লিগ্যাল ডেফিনেশন একটু ডিফারেন্ট না? রিপ্রেজেন্টেশন ক্যান বি মানে ইন্টারফেয়ার অফ দিস এনিওয়্যার, লাইক এরা রিপ্রেজেন্ট করবে অ্যাবরিজিন এবং টরেস স্ট্রেট আইল্যান্ডের ভিউজ, এটা পার্লামেন্টের কাছে কমিউনিকেট করবে তারা। এখন পার্লামেন্ট অ্যাকসেপ্ট করবে কিনা সেটা পার্লামেন্টের ব্যাপার। নাও এটা এরকম কমিটি নিউজিল্যান্ডে নাইসলি ওয়ার্ক করছে, তারা পার্লামেন্টে পর্যন্ত বসে, স্ক্যান্ডিনেভিয়ান সব কান্ট্রিতে আছে। তো যার ফলে এটা নতুন কিছু নয়, এবং আমার মতে অস্ট্রেলিয়ান যে সিস্টেম ইন্ট্রোডিউস করতে যাচ্ছে অলমোস্ট টোকেনিস্টিক। জাস্ট তারা কনসাল্ট করবে অ্যাপ্রোপ্রিয়েট যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে, তারপরে গভর্নমেন্ট বা পার্লামেন্ট ডিসিশন নেবে কি করা হবে। কিন্তু ওদের সরি জান, আর যেটা আমরা বলছি যে ওদের রিপ্রেজেন্টেশন আছে, হ্যাঁ ওদের রিপ্রেজেন্টেটিভ তো বলছে যে আমাদের বাড়িতে ফ্লো ওয়াটার হচ্ছে, আমরা গাড়িতে চলছি। ভাই কত, কাম টু দি প্র্যাকটিক্যাল পয়েন্ট, আমি এই দেশে 77 মার্চ থেকে কজন অ্যাবরিজিনাল এই সুবিধা ভোগ করে, তারা যে আন্ডার প্রিভিলেজড, পাস্ট অপারেশনের কথা বাদ দিলাম, বর্তমানে যে তারা আন্ডার প্রিভিলেজ সব দিক থেকে, সেটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। এবং এই যে ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে, আপনি যদি ইন্টারন্যাশনাল লর দিকে তাকান, যেটা 65-এর ইউএন কনভেনশন আছে নন ডিসক্রিমিনেশনে, সেখানে আর্টিকেল 1-এর প্যারাগ্রাফ 4 ক্লিয়ারলি বলেছে কোন আন্ডার প্রিভিলেজড, আন্ডার ডেভেলপড গ্রুপকে যদি এক্সট্রা কিছু দেওয়া হয়, that is not legally treated as discrimination. সেখানে এখানে বরং আমি বলবো এখনই ডিসক্রিমিনেশন হচ্ছে। আমরা দেখেছি মাবো ডিসিশন কখন হয়েছে, আমার ভাই মেনশন 90-তে তো হয়েছে, কিন্তু আপনি জানেন 75-এ ওয়েস্টার্ন সাহারা কেসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস টেরান আলিয়াসকে বলেছিল লিগ্যাল ফিকশন, এবং ব্রিটিশ এটা সারা দুনিয়াতে তাদের কলোনিগুলোতে করেছে টু ডিসপজেস লোকাল কেসেস। দ্যাটস হোয়াট প্রিসাইসলি হ্যাপেন্ড। অস্ট্রেলিয়া টুক 75 to 92 so many years just to comply with that direction. তো এটা আমরা মুখে অনেক কিছুই বলতে পারি, বাট আমি চোখের সামনে যা দেখি, রিয়ালিটি ইজ far from all those statements. So they deserve a better living, they deserve better condition. তাতে এটা আপনারা যেটা, কিন্তু প্রফেসর ইসলাম, যে এখানে আমার যেটা কোশ্চেন, যে আমি আপনার সাথে ডিসপিউট করছি না, মানে আমি জাস্ট ক্লারিফাই করতে যাচ্ছি নিজেকে। ইউ হ্যাভ মোর এক্সপিরিয়েন্স দ্যান মি, বিকজ আমার এখানে তো এরকম অপরচুনিটি গুলা আছে। কারণ আমাদের যে, আমি একটা রিপোর্ট করেছিলাম আপনার প্রোডাক্টিভিটি কমিশনের যে একটা রিপোর্ট অ্যাবরিজিনালদের এক্সপেন্ডিচারের উপরে, তো সেখানে দেখা গেছে যে পার ইয়ার আমাদের যে এক্সপেন্ডিচার হয় তার সাথে ডাবল হচ্ছে ওদের জন্য। যেটা ছিল, অ্যামাউন্টটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই, তবে নন ইন্ডিজিনিয়াসদের জন্য ছিল 22,000 সামথিং, আর ওদের জন্য ছিল এর মোর দ্যান দ্যাট। সো আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে আমরা তো ডেফিনেটলি আমি আপনার সাথে একমত যে ইকুয়ালিটি ডাজন্ট মিন দ্যাট যে এভরিবডি হ্যাজ টু বি ট্রিটেড অ্যাজ এ ইকুয়াল। হ্যাঁ, কারণ স্পেশাল নিড যদি কারো থাকে আমাদেরকে, হ্যাঁ আমরা দেই, সেটা দ্যাট ইজ আই এগ্রি উইথ ইউ। বাট কোশ্চেন হচ্ছে যে ওরা যে সমস্যাগুলো ফেস করছে তার জন্য তো
এক্সিস্টিং অনেক মোর দেন 3000 ইয়ে আছে, ওদের অ্যাডভাইজারি গ্রুপও আছে, বডি আছে, তারা অ্যাডভাইস করছে, কোনো আইন তৈরি করতে গেলে তাদের সাথে কনসালটেশন নিচ্ছে। হ্যাঁ, ওরা সবই আছে, কিন্তু প্রবলেমটা কি ওইখানে, নাকি প্রবলেমটা আমার মনে হয় যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, অথবা কোনো মনিটরিং এর প্রবলেম, যে মানি স্পেন্ড হচ্ছে বাট ইট ওয়াজ নট ইউজড প্রপারলি অর ইন আ বেস্ট এফিশিয়েন্ট ওয়ে। সো সেখানেও তো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, প্রবলেম থাকতে পারে। আপনি যে 3000 অর্গানাইজেশনের কথা বলতেছেন, আমরা যেটাকে বলি ট্র্যাজেডি অফ দি কমন, সেখানে যদি সেন্ট্রালাইজড কোনো বডি থাকে, দ্যাট উড বি ফার মোর ওয়েটি, এবং পার্লামেন্ট সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে, অ্যাকসেপ্ট করুক আর না করুক। এখন কথা হচ্ছে এই যে স্ক্যাটার যে সব অর্গানাইজেশন তাদের আছে, সব ক্ষেত্রেই তো বেসিক্যালি টপ অস্ট্রেলিয়া যেটা ফলো করছে এ পর্যন্ত প্রায় সব গভর্নমেন্টই, সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে দরকার হবে বটম অ্যাপ্রোচ, কারণ ইউরোপিয়ানেরা যখন এখানে কলোনাইজ করেছিল, তখন এই যে ইউরোপিয়ানাইজেশন করেছিল, এই সিস্টেমের সঙ্গে তো তারা পরিচিত। আমাকে, আমার কি অবস্থা সেটা আমাকে বলতে দিন, আপনি কেন ডিসিশন নিচ্ছেন যে আমার কি দরকার? সমস্যা তো এখানে এটা হয়েছে। সেটা ঠিক আছে, আমি আপনার বক্তব্য পরিষ্কার, আমি বুঝতে পেরেছি। তো এই বডিটা কি ইলেক্টেড না সিলেক্টেড উই ডোন্ট নো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কি মনে করেন যে অলরেডি কিন্তু কনস্টিটিউশন পাওয়ারটা দেওয়া আছে, যে সেকশন 51 এন্ড সাবসেকশন 26, যে চাইলে স্পেশাল ল তৈরি করতে পারে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে কেন এই আরো কিছু যে এডিশনাল প্রভিশন গুলো দরকার। কনস্টিটিউশনাল রিকগনিশন ইজ ডেফিনেটলি ইটস দে ডিজার্ভ ইট, বাট এটা কি কন্ট্রাডিক্ট করছে না? আপনি কি মনে করেন যে এটা? না, আমি মনে করি না যে কন্ট্রাডিকশনের কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। আমি যে এক্সাম্পল গুলো দিলাম, এই ধরনের সেন্ট্রালাইজড একটা কমিটি ইটস ওয়ার্কিং এভরিওয়্যার। এখানে হচ্ছে কথা উঠছে ডিসক্রিমিনেশন, ডিভিশন। আমার তো মনে হয় the existing system is discriminatory, কারণ আমরা সব সময় ইকুয়ালিটির কথা বলি। Equality among unequal itself is injustice and discrimination. আমরা কোন ক্ষেত্রে তাদেরকে ইকুয়াল ট্রিটমেন্ট করছি না স্পেসিফিক্যালি? না, ইকুয়াল ট্রিটমেন্ট আমরা তাদেরকে করছি, সেটা একটা বিগ প্রবলেম। আমরা যারা আর্গু করি যে তারা ইকুয়াল ট্রিটমেন্ট, তারা ইকুয়াল সিটিজেন হলে তারা ইকুয়াল প্রিভিলেজ, ইকুয়াল সুবিধা, অ্যাক্সেস তারা পাচ্ছে না, বিকজ তারা অলরেডি হিস্টোরিক্যালি আন্ডার প্রিভিলেজড। তাদের ওই কম্পিটেন্স ক্যাপাসিটি ডেভেলপ হয়নি, সেগুলো করতে হবে। সেগুলো করতে হলে তাদেরকে এডিশনাল অ্যাসিস্ট্যান্স দিতে হবে, এটা দরকার। এখন আমরা বলছি, আমরা যদি একটা ডিসেবল লোককে দিয়ে আর একটা সবল লোককে দিয়ে আমরা দৌড়ের প্রতিযোগিতা করি আর বলি দৌড়ে সবাই ইকুয়াল, এটা তো না, ওইটা আমি আপনার সাথে একমত যে ইকুয়ালিটি মানে হচ্ছে যে স্পেশাল ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই দেওয়ার দরকার আছে, যেখানে স্পেশাল নিডস দরকার সেখানে দেওয়া হচ্ছে, মানে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে কোথায় দেওয়া হচ্ছে না গভর্নমেন্টের, ওই জিনিসটা আমি ক্লিয়ার না। এনিওয়ে, আমি আপনার কাছে আবার আসবো এটা নিয়ে। এর মাঝে আমি প্রফেসর শরীফ আস-সাবেরের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যে ডিসক্রিমিনেশন বলেন আর জাতিগত বিভাজন। কিছুদিন আগে প্রফেসর মার্সিয়া যে একটা কমেন্ট করেছিলেন, আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়ান নিউজ পেপারে সেটা বিশাল হেডলাইন আসছিল যে যারা নো ভোটার সাপোর্টার তারা হচ্ছে রেসিস্ট অ্যান্ড স্টুপিড। পরবর্তীতে উনি এটা স্ট্রংলি অপোজ করেছেন এবং অস্ট্রেলিয়া নিউজ পেপার পরের দিন ওটাকে আবার অ্যামেন্ড করে আরেকটা স্টেটমেন্ট দিয়েছে। তারপরে প্রাইম মিনিস্টার অলসো বলছে যে দ্য ভয়েস উইল লোয়ার দ্য গভর্নমেন্ট এক্সপেন্স on spending on indigenous issue, so people should vote yes. So আমার কথা হচ্ছে যে এই যে ইস্যুগুলা যেগুলো তৈরি করছে, আপনি কি মনে করেন যে এই ভয়েস যদি তৈরি করা হয়, যে ভয়েস আলাদা একটা ভয়েস বডি, it will rectify the existing issues, or গভর্নমেন্টের উচিত যে কারেন্ট যে স্ট্রাকচার আছে যেমন ট্রিটি বা আদার, ওইগুলোর উপরেই
ইয়ে করা, মানে মনিটর করা বা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা বা আরো এটার উপরে ইনভেস্টিগেট করা, কেন হোয়াই দিস সিস্টেম ইজ নট ওয়ার্কিং? আপনার কি মনে হচ্ছে? আসলে এটা একটা খুব জটিল একটা আলোচনা আমরা করছি। রফিক ভাই যেটা বললেন, I cannot agree more, but at the same time আমার যেটা মনে হয় যে আমরা যখন পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলি তখন অবশ্যই আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন আই সাপোর্ট দ্যাট, এবং দ্যার ইজ নাথিং রং উইথ ইট। কিন্তু যখন এই যে একটা সমস্যা, যেই প্রশ্নটা আপনি করলেন যে সমস্যা তো আছে, সেই ব্যাপারে আমাদের মূল যে জায়গাটা সেটা কোথায় ধরতে হবে? দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে আমি মনে করি ইট ইজ মোর অফ এ প্রবলেম অফ গভর্নেন্স, আমাদের সুশাসনের সমস্যা এক। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে, এবং এটা আমরা জানি যে আমাদের টাকা যাচ্ছে, সমস্ত ডলার খরচ হচ্ছে বা যেভাবেই হচ্ছে, উই আর স্পেন্ডিং মানি অন দ্যাট এবং অন দ্য রাইট কজ, এটা ওদের আপলিফমেন্টের জন্য ইত্যাদি নানা ধরনের বিষয় আমরা করি, চেষ্টা করছে, সব সরকারি চেষ্টা করে যাচ্ছে, এই ব্যাপারে দ্যার ইজ নো ডাউট। কিন্তু কেন হচ্ছে না? এখন এই রেফারেন্ডামটির আগে কিংবা যেমন এই যে একটা মহা ক্রিটিসিজম হচ্ছে এই বিষয়টা, সেটা হচ্ছে যে ডিটেইলস আর নট দেয়ার। যেমন ওদের টার্মস অফ রেফারেন্স কি হবে, দ্যাট ইজ নট দেয়ার। হাউ উইল দে বি ইলেক্টেড, দ্যাট ইজ সিলেক্টেড অর সিলেক্টেড, দ্যাট ইজ নট দেয়ার। এবং এখানে কি রিপ্রেজেন্টেটিভ থাকবে সমস্ত স্টেট থেকে, সেটা বলা হয়েছে, বাট হু আর দোজ রিপ্রেজেন্টেটিভস, তাদেরকে কিভাবে সিলেক্ট করা হবে? কিন্তু এখানে প্রফেসর শরীফ আস-সাবের, এখানে একটা রিপোর্ট আসছে আপনার প্রফেসর মার্সিয়া এবং টম, নামটা আমি ভুলে গেলাম, ওদের একটা প্রপোজ রিপোর্ট আসছে, যেখানে এটা একটা প্রপোজাল। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে উই ডোন্ট নো, মানে আমরা তো জানি না, বাট এটা একটা রিকমেন্ডেশন আসছে যে বডিটা কিরকম হবে। সেখানে একটা আসছে 26 মেম্বার্সের একটা বডি হবে, সামথিং লাইক দ্যাট সম্ভবত। সো বাট আমি অলসো আপনার সাথে একমত যে এটা, বাট এটা তো প্রস্তাবিত কোনো আইন আমাদের আগে দেখা মানে হচ্ছে না, মানে দেখানো হয় নাই যে কিরকম হবে জিনিসটা। সো উই ডোন্ট নো, এই কারণে এই প্রপোজটা নেগেটিভ হতে পারে ইয়েদের জন্য, আমাদের অ্যাবরিজিনাল বা টরেস আইল্যান্ডারদের জন্য নেগেটিভ হতে পারে, উই ডোন্ট নো। সো হ্যাঁ, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট আমি জাস্ট এই জিনিসটা আমি একটু অ্যাড করি ওটার সঙ্গে, যেটা হচ্ছে যে আমি বললাম যে প্রথম সমস্যাটা হচ্ছে যে এটা গভর্নেন্সের সমস্যা বলে আমরা অনেকদিন ধরে বলছি, এবং গভর্নেন্সের যেটা রফিক ভাই যেটা বললেন যে টপ ডাউন অ্যাপ্রোচ, আমরা কিন্তু উইদাউট গোয়িং থ্রু দিস কনস্টিটিউশনাল প্রসেস আমরা কিন্তু সেটাকে বটম আপ ইয়ে করতে পারি। যদি সরকার বলে যে ঠিক আছে এখানে এই বডিটা থাকবে, যে এই বডিটা, যেহেতু আমাদের 66 রেফারেন্ডামে পরিষ্কার বলা আছে যে অ্যাবরিজিনালদের বিষয়ে যে কোনো আইন সরকার প্রণয়ন করতে পারবে, তো সরকার প্রণয়ন করুক না আইন, যে ঠিক আছে এটা প্রত্যেকটা স্টেট লেভেলে কিংবা কাউন্সিল লেভেলে there will be a committee to look after Aboriginal affairs which will be headed by an Aboriginal person. Why not? So that is one person of the part of the story. Another story যেটা আমার কাছে সবচাইতে অবাক লেগেছে সেটা হলো যে আমরা একটা রেফারেন্ডাম করছি, রেফারেন্ডামের আগে আমরা যেটা অ্যাজ এ রিসার্চার, রফিক ভাই এগ্রি হবেন, কিন্তু আমার চাইতে আরো বেশি জানু রিসার্চার, আমরা যখন রিসার্চের একটা কাজ করি আমরা তো প্রবলেমটা আইডেন্টিফাই করি, আমরা দেখি যে প্রবলেমটা আসলে কি। এখন ওনারা কিন্তু প্রবলেম, ওনাদের যে পেপার গুলো আমরা দেখেছি কিংবা অনলাইনে যেগুলো এসছে কিংবা সরকারি ভাবে যেগুলো দেওয়া হয়েছে, রেফারেন্ডামের টেমপ্লেট থেকে শুরু করে এভরিথিং দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু বলা নেই যে ওনারা এই সিদ্ধান্তটা দিতে আসলেন অন হোয়াট বেসিস। ওরা একটা ড্রাফট আইডিয়া, সবাই জানে যে ঠিক আছে ওদের ডিজিজ আছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট আছে, সুইসাইড রেট আছে, দিস আর হায়ার, অল দিস থিংস, কিন্তু what is the basic research they have done before coming to this thing, যেটা ডিটেইলড কোনো কিছু আমরা পাচ্ছি না। এবং ওভারঅল আমি বলবো অবশ্যই ইট ইজ এ গুড মুভ, অবশ্যই ইন্টেনশন ইজ গুড, কিন্তু কথাটা হচ্ছে at the end of the day whether it will be just another referendum, another exercise, and at the end we may not have much. 67 এর পরে আমরা কি পেয়েছি? যদি মাবু না আসতেন, মাবু যদি কোর্টে কেস না করতেন, তাহলে সেটাও তো হতো না। সেই 67 রেফারেন্ডাম কিন্তু আমাদেরকে তেমন কিছু দেয়নি। ধন্যবাদ প্রফেসর সাবের। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইয়েস ভোটে
টপ 10 কোম্পানির মধ্যে 7 কোম্পানি এটার ফান্ডিং করছে ইয়েস ক্যাম্পিং এ। সো আমার কোশ্চেন হচ্ছে যে ওদের কি ইন্টারেস্ট আছে এখানে, আমি একটু যদি জানতে না, বা আপনার যদি কোনো জানা থাকে why that, because এখানে এটাও আছে যে অস্ট্রেলিয়ান শেয়ার হোল্ডার অ্যাসোসিয়েশনের 70% শেয়ার হোল্ডাররা কিন্তু এটা বিপক্ষে, যে তারা বলেছে যে দে শুড নট ইনভেস্ট ইন দিস ক্যাম্পেইন, বাট 70% শেয়ার হোল্ডার্স যেখানে অপোজ করছে শেয়ার হোল্ডার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, সেখানে এই বড় বড় বিগ কোম্পানি এই ফান্ডিং এর কি কারণ আছে? এখানে বিষয়টা হলো যে ইএসআর বলে যে জিনিসটা এখন প্রচলিত আছে, এথিক্স এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা বিগ ক্যাম্পেইন চলছে বিশ্বজোড়া, এবং সেই ক্যাম্পেইনে কোম্পানিগুলো ওরা যেটা বলে যে sometimes they call it social wash, green wash, they are very happy to do all those things, কারণ যখন দেখছে ওরা বুঝতে পারছে যে there will be a big component of the population will be going for it or going against it, but this is a campaign. কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে ওরা কিন্তু ইয়েস সাপোর্ট করে এটা নাও করতে পারে, ওরা স্পন্সর করা মানে এই নয় যে দে আর সাপোর্টিং ইয়েস, স্পন্সর করা মানে এই নয় যে দে আর সাপোর্টিং নো। এখন behind the scene what they are doing or whether they are supporting it or opposing it, we don't know. যেটা কেভিন রাডকে যখন ক্ষমতা ছাড়তে হয়, you remember that story, you both of you, যে ওই সময় এই আমাদের যে বড় বড় মাইনিং কোম্পানিগুলি ওটার পেছনে ছিল। এখন এই বিষয়টা অনেকের প্রশ্ন আছে, এই বিশেষ করে ওদের এই সাপোর্ট কিংবা নো সাপোর্টের পরে এই নিয়ে কিন্তু দু একটা লেখা বের হয়েছে যে ওরা আসলে কি চাচ্ছে, আর দে টেলিং দ্য ট্রুথ, ডু দে রিয়েলি ওয়ান্ট দিস টু হ্যাপেন। আবার যেমন যে ক্লাইভ পালমার যেমন বিশাল স্পেন্ডিং করছে নো ভোটের জন্য, কারণ আমাদের কিউরিয়াস হচ্ছে যে হোয়াট ইজ দেয়ার বেনিফিট, লাইক ইজ এ বিগ মানি স্পেন্ডিং, ইজ ইট ফর দ্য সোশ্যাল ওয়ার্ক অর সামথিং এলস, মানে কোনো হিডেন কোনো ইন্টারেস্ট আছে। যেমন আমি যদি বলি যে পিটার মেনশন করেছে যে প্রাইম মিনিস্টার ইজ লিসেনিং টু অ্যালেন জোস, যে আপনার কোয়ান্টাসের যে চিফ এক্সিকিউটিভ অফিসার, কারণ এখানে রিসেন্টলি একটা ইস্যু আসছে যে আপনার কাতার না, সম্ভবত কাতার ফ্লাইট না আরেকটা ফ্লাইট না, মিডল ইস্টের কোন একটা ফ্লাইটের হ্যাঁ এডিশনাল ফ্লাইট চেয়েছিল, এবং নিউজ আসছে যে অ্যালেন জোস সেটা প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করেছে নট টু অ্যাপ্রুভ। সো is that any business interest? Alan Joyce, not Alan Jones. Alan Joyce. কি মনে হয় আপনার? এটার বিষয়টা হচ্ছে যে আমি মনে করি যে সরকার যা করছেন ওনারা কতটা বুঝে শুনে করছেন, I am not sure. That is the first thing. I have a problem with it. Whether কারণ ওনারা হয়তো একটু টু আর্লি করে ফেলছেন, ওনারা আরেকটু প্রিপারেশন নিয়ে আগামী বছর করতে পারতেন বা আরেকটা পরে করতে পারতেন, এই প্রিপারেশন ওনাদের নেই। নাম্বার 2 হচ্ছে যে কর্পোরেট সেক্টরে যে ধরনের বিষয়গুলো এখন আসছে এগুলো ওনারা অনেকটা নিজেদের ইনসিকিউরিটি থেকে, সেন্স অফ ইনসিকিউরিটি থেকে আসছে। আমার ধারণা হচ্ছে যে এই referendum at the end of the day may not actually give anything to anybody. That will be just another body in the legislative body or whatever. এবং এটার জন্য বোধহয় এখন এই মুহূর্তে it is premature to say that whether it will have any impact. কিন্তু ওনারা কনসিভ করছে, এই মুহূর্তে ওরা ধারণা করছেন যে হয়তো এটা তাদের পক্ষে বা বিপক্ষে যেতে পারে। সেই ক্ষেত্রে অ্যাবরিজিনাল ল্যান্ড রাইট হয়তো আরো স্ট্রঙ্গার হতে পারে। ওনাদের যে মাইনিং কোম্পানিগুলো যেখানে কাজ করছে ওদের ল্যান্ডে, স্পেশালি টেরার ইউএস চলে যাওয়ার পরে 92 পরে, এখন ওদের দাবি হচ্ছে এগুলার কন্ট্রোল। অ্যাবরিজিনালদের অ্যাকচুয়াল দাবি হচ্ছে যেটা ওরা উলুরু স্টেটমেন্টের ওই জিনিসটা আমরা বলি না, উলুরু স্টেটমেন্টে ওদের প্রধান একটা দাবি ছিল যে মাল্টিন্যাশনালসরা যে সমস্ত জায়গায় মাইনিং গুলো করছে ওগুলোর দখল অফিশিয়ালি আমাদেরকে দিতে হবে। Then they will take the lease from us, not from them, not from the government. এই প্রপোজড যে চেঞ্জ আছে এটা তো বেসিক্যালি উলুরু স্টেটমেন্ট থেকেই আসছে, এখান থেকেই তো আসছে। এখানে ওদের
4টা পয়েন্ট ছিল। একটা মনে হয় যে রিকগনিশন, আরেকটা হচ্ছে ট্রুথ মিনস হচ্ছে যে ওদের হোল হিস্ট্রি পাবলিশ করা, আরেকটা সম্ভবত এই পাওয়ার ভয়েস, অ্যান্ড 4 নম্বরটা আমি ঠিক মনে নেই। তো এরকম 4টা যে ছিল, সেখান থেকেই তো এই জিনিসটার উৎপত্তি, তাই না? না, কিন্তু উলুরুর এজেন্ডা কিন্তু অনেক ব্রডার ছিল। ওদের যে আলোচনা, অনেক আলোচনা, এই 4টা এসছে, কিন্তু ওই আলোচনার মধ্যে একটা আলোচনা সবসময় ওরা করে থাকেন অ্যাবরিজিনালরা, যে আমাদের ল্যান্ড রাইট হচ্ছে আমাদের প্রপার ল্যান্ড রাইট দিতে হবে। যেমন এয়ার্স রকে যে রাইট, যেটা ওরা এয়ার্স রকে ওরা বেস্ট রাইট এ পর্যন্ত যতগুলো সাইট আছে ওর মধ্যে পেয়েছে, যেখানে এখন টুরিস্ট কিন্তু আসা যাওয়া কিন্তু অনেক রেস্ট্রিক্টেড দেন বিফোর। এবং বিকজ অফ দ্যাট এখন কর্পোরেট বসরা ভাবছে যে আস্তে আস্তে ইফ দে অ্যাকচুয়ালি গেইন দ্যাট কাইন্ড অফ পাওয়ার ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি, দেন দে কুড বি ইন ট্রাবল। থ্যাংক ইউ প্রফেসর সাবের। আমি এবার এই পয়েন্টে আমি কিছু বলি। শিওর, বলেন। আমার মনে হয় এখানে একটু গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে মেজরিটি কেন ওভার আমার ডটার কর্পোরেটে চাকরি করে, ওভারওয়েলমিং মেজরিটি কর্পোরেট বডিজ ইয়েস ক্যাম্পেইনকে সাপোর্ট করে। ইটস নট অনলি ফান্ডিং, দে ফান্ড অনলি ইয়েস ক্যাম্পেইন, আমি মেজরিটির কথা বলছি। এবং তারা মনে করে ইটস পার্ট অফ দেয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আন্ডার অভ্যন্তরে কি আছে নোবডি নোস। ধন্যবাদ প্রফেসর। যেটা বলা হচ্ছে ল্যান্ড রাইটের কথা, দিস ভয়েস হ্যাজ গট নাথিং টু ডু উইথ ল্যান্ড রাইটস। ইটস ডিটারমিন্ড অলরেডি মাবো অ্যান্ড আফটার হাওয়ার্ড সময়ের উইক লেজিসলেশন, ইট ইজ দেয়ার। মাইনিং কোম্পানিরা অ্যাবরিজিনদের থেকে বেশি ভয় করে এনভায়রনমেন্টালিস্টদের, কিন্তু তাদের মাইনিং এর উপরে চড়াও হয়েছে, নট অ্যাবরিজিনাল। কিন্তু আরেকটা কথা শোনা যাচ্ছে প্রফেসর ইসলাম, আপনি এটাতে কি মনে করেন যে this is the first steps to claim compensation for amendments of wrong that has been done before to them? That's again a different issue. কারণ আপনি যদি এখন তারা যদি ইস্যু তোলে যে স্টোলেন জেনারেশনকে কম্পেনসেট করতে হবে, সেটা রাইট অর রং, দরকার ইট উইল ল্যান্ড ইন দি কোর্ট। ভয়েস হ্যাজ গট নাথিং টু ডু উইথ অল দিস থিংস। দিজ আর বেসিক্যালি ইন মাই ভিউ স্কেয়ার মঙ্গারিং ট্যাকটিক্স। এগুলোর সাথে ভয়েসের কোনো সম্পর্ক নাই। না, বুঝতে পেরেছি আপনার বক্তব্য ক্লিয়ার এর ব্যাপারে। আমি আপনার কাছে এবার আসতে চাই প্রফেসর ইসলাম, আপনার লাস্ট পার্ট অফ দিস প্রপোজড অ্যামেন্ডমেন্ট সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় সবচেয়ে বেশি রিস্কি, এবং কারণ ক্লোজটা ইজ ওপেন ক্লোজ, ইটস কারণ সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট শ্যাল সাবজেক্ট টু কনস্টিটিউশন হ্যাভ পাওয়ার্স টু মেক লস উইথ রেসপেক্ট টু ম্যাটার্স রিলেটিং টু অ্যাবরিজিনাল Torres Strait Islanders, including composition, function, powers and procedures. So আমি আপনার কাছে জানতে চাই যে এই ক্লোজটা তো মানে ইটস এ ভেরি ভেরি ওপেন ক্লোজ, এবং ইট ক্যান বি এনিথিং। এবং এখানে আপনি হয়তো পড়েছেন যে প্রফেসর ক্রিস ম্যারিয়ট, যে ভাইস চেয়ারম্যান অফ রুল অফ ল ইনস্টিটিউটের, সেও বলেছে যে it's a risk because it will interfere everywhere. আপনার ট্যাক্সে বলেন, এজ কেয়ার বলেন, ফ্যামিলি ল বলেন, and এবং প্রত্যেক জায়গায়, এবং স্টেটেও তো অ্যাবরিজিনাল আছে, বিকজ ইটস সেজ ইটস এনিথিং রিলেটেড টু অ্যাবরিজিনাল, সো স্টেটেও আছে। সো এটা কি একটু হয়ে যাচ্ছে না রিস্কি, এবং ইজন্ট ইট হচ্ছে আর কি কন্ট্রাডিক্ট করছে কিনা? কারণ আমি কন্ট্রাডিক্টের কথাটা আসছি যে এক্সিস্টিং ল আছে, সেটা একটা বিষয়, আর একটা হচ্ছে যে আপনি কি এই সাথে এটাও আমাকে বলবেন, এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন, যে ইজ দেয়ার এনি পসিবিলিটি যে ইট ক্যান বি চ্যালেঞ্জ বাই দ্য হাই কোর্ট? এটা হলো আমার সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড পার্ট অফ দিস। আপনার ফার্স্ট পার্টে আনসার হচ্ছে, আমার ভিউ হচ্ছে আমি ওই ক্লোজকেও দেখি পার্লামেন্ট হ্যাজ রিটেইনড ইটস রাইট, অ্যাবসলিউট রাইট পার্লামেন্টের হাতেই আছে। কি আইন হবে সেটা কিন্তু এই অ্যাডভাইজিং কমিটির
বা কনসালটেটিভ কমিটির এখতিয়ারে নয়, আইন করবে পার্লামেন্ট। তারা শুধু বলতেই পারে, পার্লামেন্ট সেটা শোনার পরে কি করবে সেটা তাদের ব্যাপার। এখন তারা যদি করে তাহলে তার জন্য আমরা কি বলবো যে ভয়েসের জন্য এটা হলো? এখন তারা শুধু স্টেক হোল্ডারদেরকে কনসাল্ট করেছে। কারণ এটা তো নেগেটিভও হইতে পারে, ওদের এগেইনস্টও তো যাইতে পারে, তাহলে কেন আমরা যেতে পারে? ওই তো বললাম পার্লামেন্ট, ইনফ্যাক্ট বেসিক্যালি ইন মাই ভিউ ইটস এ ভেরি টোকেনিস্টিক অ্যাপ্রোচ। এই কনসালটেন্ট আপনি কুইন্সল্যান্ড, সরি আমাদের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের এই কমিটি তো পার্লামেন্টে তাদের সিটিং রাইট আছে, যেটা এদের নাই। এরা বাইরে থাকবে, শুধু অ্যাডভাইস করবে বা তাদের মতামত দেবে। যেটা আপনি যেটা বললেন আমি ওটা বলতে যাচ্ছিলাম, এটা ওই পুনরুয়ের থেকেই উৎপত্তি হয়েছে। তারই একটা পার্ট হিসেবে গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছে, যে স্টেপ বাই স্টেপ এই রেকমেন্ডেশন গুলো আমরা ফুলফিল করব, ইটস এ পার্ট অফ দ্যাট। নাও পরে করতে পারতো, হ্যাঁ অবশ্যই পারতো। আমরা সেটা তো 200-250 বছর থেকে ট্রাই করতেছি তাদেরকে, তাদের লটকে, তাদের লিভিং স্ট্যান্ডার্ডকে আপলিফট করতে, কিন্তু হয়নি। এবং আপনারা এটা জানবেন, যখন জাতিসংঘ ইন্ডিজিনাস পিপুলদের জন্য ইউনিভার্সাল ডিক্লারেশন করতে যাচ্ছিল 2008 সাল থেকে 10 সালে, যেসব দেশ সে ইন্ডিজিনাস কম্পোনেন্ট আছে তার ভিতর একমাত্র অস্ট্রেলিয়া মিস্টার মিলার প্রেজেন্টেশন দিয়েছিল যে না, এটা দেওয়া যাবে না। তো সুতরাং আমরা তো এই জিনিস বহুদিন থেকে প্র্যাকটিস করছি। মাবোর ডিসিশনের পরে যে ল্যান্ড রাইট হলো, সেটাকে উইক ডিসিশন দিয়ে জন হাওয়ার্ড খর্ব করেছে, মানে রিডিউস করেছে তার গ্র্যাভিটিকে, এবং সেভাবেই তো চলছে। সুতরাং আমার মনে হয় ইটস অ্যান ইস্যু অফ জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। তারা হিস্টোরিক্যালি ডিসক্রিমিনেটেড, এবং আমি মনে করি তারা হিস্টোরিক্যালি অপ্রেসড, এবং দে ডিজার্ভ সামথিং স্পেশাল। এতে হবে কিনা, I agree with Professor Saber. Nobody can guarantee that. কিন্তু আমার কোশ্চেন হচ্ছে প্রফেসর ইসলাম, যে এই যে হ্যাঁ যে জিনিসগুলো যে সমস্যা, এটা কি তাদের জন্য আইন কি আন্ডার সেকশন 51 সাবসেকশন 26 এ করা যেত কিনা? ওয়েল, সেটা যদি করা যেত তাহলে সেই অ্যাটেম্প্ট তো গভর্নমেন্ট নেয়নি। সেটা গভর্নমেন্ট নেয়নি, না নিয়ে তারা একটা কনসেনসাস প্রসেসে যাওয়ার চেষ্টা করেছে। এখন এটা যদি পাস হয় তাহলে দেখা যাবে যে অস্ট্রেলিয়ার ওভার কনসেনসাস ইজ দিস, আর যদি না হয় তাহলে তো আউটকাম কিছুই হবে না, স্ট্যাটাস কো উইল রিটেইন। আর যেটা আপনি হাইকোর্টের কথা বলছেন, anybody can take any issue to high court. Whether high court will entertain it or not, it's up to it. Whether it will entertain the complaint or throw it away, we don't know what would be the ground. We need to know that those legal grounds. Okay. এখানে আরেকটা আমি একটু লাস্ট কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি, লাস্ট কোশ্চেন না, মানে একটু এর সাথে অ্যাড করে, যেখানে আগে একটা ক্লোজে যেটা আমরা পড়ে আসছি যে মেক রিপ্রেজেন্টেশন টু দ্য এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দ্য কমনওয়েলথ, will it include the right to make representation to agency, board, corporation established by the Commonwealth law? নয়, আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, এদের মতামত শুধু পার্লামেন্ট কনসাল্ট করবে, আর কেউ আছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এ নাই। ওকে, ধন্যবাদ, আপনার বক্তব্য ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। এবার আমি প্রফেসর শরীফ আস-সাবেরের কাছে কোশ্চেন করতে চাচ্ছি। এই ইয়েস এন্ড নো ক্যাম্পেইনের তো ডিফারেন্ট আছে, কারণ ডিফারেন্ট মতভেদ আছে, আমরা জানি। কারণ ইয়েস এর যেমন সবাই ইয়েস, বাট নো এর ওদের অনেকগুলা ভাগ আছে। কেউ চাচ্ছে হচ্ছে যে, কেউ বলছে যে এটা একটা রেশিয়াল, যেমন প্রিভিলেজ এস্টাবলিশড বাই সিস্টেম, এবং কেউ বলছে if you do not know about it, don't vote, just vote no. আবার ফেয়ার অস্ট্রেলিয়া, which is a lobbying group of অ্যাডভান্স অস্ট্রেলিয়া, যেটাতে অ্যাডভান্স অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ডোনার হচ্ছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার টনি অ্যাবট। সো
তারা বলছে যে ইট উইল ডিভাইডিং দ্য নেশনস এবং ল্যাক অফ ডিটেলস অফ দ্য মেকিং হিজ হিডেন এজেন্ডা। আর আরেকটা গ্রুপ বলছে যে ব্ল্যাক সভরিন, যেটার মেইন ক্যাম্পেইনার হচ্ছে, লিডিং ক্যাম্পেইনার হচ্ছে লিডিয়া থ্রপ, যে সিনেটর লিডিয়া থ্রপ। তাদের ওরা বলছে যে যে ভয়েসের কথা বলছে এটা একটা পাওয়ারলেস বডি। হ্যাঁ, তো এই যে এতগুলো ডিভিশনস, এতগুলো ইয়ের কথা বলছে, তাহলে কি এই এই যে প্রপোজ যে চেঞ্জটা, এটা কি আসলেই সবার অ্যাবরিজিনাল যারা আছে বা টরেস আইল্যান্ডার পিপল যারা আছে ওদের সবার মতামতেরই একটা প্রতিফলন, নাকি এটা যদি সবার মতামতের প্রতিফলন না হয় তাহলে ইটস নট গোয়িং টু ওয়ার্ক এনিওয়ে? সো আমরা এই জিনিসটাকে কিভাবে দেখছি? আমরা বোধহয় একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে অ্যাবরিজিনাল লিডারদের মধ্যেও কেউ কেউ এটাকে সাপোর্ট করছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা অনেকে আমরা লক্ষ্য করছি না। there is very simple, very minority of a proportion of the Aboriginal people, they don't even support it. ওরা বলছে যে আমাদের মোর প্র্যাকটিক্যাল এবং মোর ক্লিয়ার এজেন্ডা গভর্নমেন্টের থাকা উচিত রাদার দেন হ্যাভিং এ রেফারেন্ডাম অফ ইয়েস অর নো। এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নো ক্যাম্পেইনের মধ্যে, এটা আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, নো ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন একদম এক্সট্রিম ক্যাটাগরি হচ্ছে, যদি বলি যে পলিন হ্যানসন একসময় বলেছিলেন, যখন উনি সেনেটর থাকা অবস্থায় একসময় বলেছিলেন যে তাদেরকে আমরা কেন স্পেশাল ট্রিটমেন্ট দেব, এ নিয়ে কিন্তু বিশাল আলোড়ন হয়েছিল, ইফ ইউ রিমেম্বার দ্যাট। এখন এটা যদি ওয়ান এক্সট্রিম ধরি, তাহলে আমরা অন্যান্য এক্সট্রিম যেগুলো আছে এগুলো আছে। তবে একটা গ্রুপ আছে যেটা আপনি বলেছেন যে আমি মনে করি যে এরা খুব মোটামুটি কিছু বুঝতে পারছে না কি করবে, বলছে যে, এবং এটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, গো ফর নো, ইফ ইউ ডোন্ট নো দ্যাট হোয়াট ইট ইজ টেকিং ইউ টু, ভোট ফর নো। এখন এটা হচ্ছে একটা মাঝামাঝি জায়গা। এখন আরেকটা জায়গা আছে যেখানে ওরা বলছে যে এটা there are better way forward. এটা হলো আমি মনে করি যে এটা হলো সবচেয়ে স্ট্রঙ্গার কাইন্ড অফ ক্যাম্পেইন in better way forward than this referendum to recognize indigenous people. এখন এখন এইগুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে যে at the end of the day যে সরকারের যে কথাগুলো ওনারা বলছেন, এই কথার মধ্যে ওনারা কতটুকু যাবেন, যেটা রফিক ভাই খুব ক্লিয়ারলি বলেছেন যে ওরা পার্লামেন্ট পর্যন্তই যাবে। কিন্তু সেখানে ওনাদের যে লিফলেট, সরকারি লিফলেটে একটা কথা আমি একদমই পছন্দ করিনি। ওনারা ওখানে বলেছেন থার্ড পয়েন্টটাতে, মেকিং প্র্যাকটিক্যাল প্রোগ্রেস ইন ইন্ডিজিনাস হেলথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং সো পিপল হ্যাভ এ বেটার লাইফ। হাউ ক্যান দে এনশিওর ইট? A voice, a committee, which job of which is only to recommend to the parliament. How can they? এখন যদি যেটা রবি বললেন যে ঠিক আছে, পার্লামেন্ট বললো যে ঠিক আছে তোমরা এটা দিছো, খুব ভালো হয়েছে, এরকম প্রপোজাল তো কন্টিনিউয়াসলি পার্লামেন্টে যাচ্ছে, একটার পর একটা যাচ্ছে, প্রতি বছরই যাচ্ছে, ওদের মাইক্রো ইস্যু থেকে ম্যাক্রো ইস্যু সবই যাচ্ছে। কিন্তু কয়টা বিষয়ে পার্লামেন্ট এই পর্যন্ত পজিটিভ রেসপন্স করেছে এবং ডিসিশন হয়েছে ইন ফেভার অফ দ্যাম? আমিও আপনার সাথে একমত এই ব্যাপারে যে আমরা রুল তৈরি করলাম, বডি তৈরি করলাম, অ্যাডভাইসও দিলাম, সবই দিলাম, কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি সেগুলোকে আদৌ পজিটিভলি ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আর এই আলাদা এগুলো করে আদৌ কোনো ইয়ে আছে কিনা, এই ইস্যুগুলো রিজলভ হবে কিনা আমার জানা নেই। সেটা হচ্ছে যে একটা বিশাল কনসার্ন। আর শেষ আমি আপনাদেরকে যেটা বলবো, আমি জানি যে রেফারেন্ডাম এই পর্যন্ত 44টা রেফারেন্ডাম হয়েছে, তার মধ্যে মাত্র 8টি পাস হয়েছে। সো ইটস নট ইজি যে এটা পাস হবেই, উই ডোন্ট নো। যদি না হয় তাহলে আপনারা ইন ফিউচারে, এটা আমার লাস্ট কোশ্চেন, যে আপনারা কিভাবে চান এটা? আমরা
অ্যাবরিজিনালদের রিকগনিশন আমরা সবাই চাই। তাহলে আপনাদের ফিউচার মতামত যদি এইবার না পাস হয়, হাউ ডু ইউ ওয়ান্ট, মানে ইন ফিউচার যে আরেকটা রেফারেন্ডাম হবে যে সেটা আপনি কিভাবে চান, সে ব্যাপারে আমি আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনি বলবেন প্লিজ। প্রফেসর সাবের। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলা হয় যে আমি কোন পক্ষে ভোট দিব, সেটা বোধহয় বলা ঠিক না হলেও আমি বলতে পারি যে হ্যাঁ, এটা হওয়া উচিত। কারণ অ্যাবরিজিনালদের রাইট, এটা যদি একটা কাগজে ব্যাপারও হয়, অন্তত তাদের সম্মানার্থে এটা হওয়া উচিত। আমরা এতক্ষণ এটা হা না হা হয়েছে মানে নাকি এটা it should come with the amended way or it's no, there are three options. আমি এখনকার কথা বলছি যদি এখন সেটা যদি কোনো কারণে না হয়ে যায়, তাহলে আপনি যেটা বলেছেন যে পরবর্তী রেফারেন্ডাম যদি আমাদের হয় সেটা কি ধরনের হওয়া উচিত। আমি শুরুটা করলাম ওইভাবে যে যদি এখনকার রেফারেন্স যেটাই হোক এটা হওয়া উচিত। এখন এটার ইমপ্লিকেশনস যেটাই হোক সেটা পরে দেখা যাবে। সরকার হয়তো ভাববে যে হ্যাঁ, এটা নিয়ে আমরা আরো কিছু কাজ করব, আরো ডিটেইল গুলো ক্লিয়ার করব, আমরা কনসালটেশন করব অ্যাবরিজিনাল পিপলদের সঙ্গে, দেন উইল কাম আপ উইথ দ্য প্রপার বডি টু ইমপ্লিমেন্ট ইট। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দ্য স্টোরি, বাট উই ডোন্ট নো, স্টিল উই এক্সপেক্ট দ্যাট টু হ্যাপেন। আর যদি সেটা না হয়ে যায়, তাহলে আমি মনে করি যে পরবর্তী সময় দে শুড হ্যাভ এ বেটার রিসার্চ, they should have better details, so that details গুলো ভালো হওয়া উচিত, রিসার্চ গুলো প্রপারলি করে তারপরে ওদের মাঠে নামা উচিত এবং প্রিপেয়ার করা উচিত যে দিজ আর দ্য পয়েন্টস। এবং যেমন আমি একটা সেন্টেন্স একটু আগে বললাম which is not very clear to me, যে কি করে ওরা করবে, এই জিনিসগুলোর কানেকশন গুলো ওদের ক্লিয়ার করে তারপর মাঠে নামা উচিত। এবং রেফারেন্ডাম হওয়া উচিত এইভাবে যে আমরা যেই বডিগুলো করব এটা কোন লেভেলে করব, শুধু পার্লামেন্ট না, এখন আমি এক্সিকিউটটা কিভাবে করব। এখন এখানে যে স্টেটমেন্টটা প্রথম একটু আগে আমি বললাম, it sounded like more executive action rather than parliamentary action. Executive action যেটা এখন it is not an executive action, it is not an executive body. এখন এক্সিকিউশনটার ব্যাপারে ক্লিয়ার হওয়া উচিত যে আমরা যে পার্লামেন্টে যদি হয়, সেই ডিসিশন যদি হয়, সেই এক্সিকিউশনটা কিভাবে হবে, who will do the execution, অথবা এটা সরাসরি ইমপ্লিকেশন থাকবে কিনা, অথবা গভর্নমেন্ট লেভেলে whether we should create a body at the government level, at the central level, at the federal level, যেই লেভেলে একটা বডি থাকবে যারা অ্যাবরিজিনাল বিষয়গুলো, it may be a department could be specifically dedicated to the aboriginal affairs, so that they can have better things, better life, better future for them. Thank you. থ্যাংক ইউ প্রফেসর সাবের, ধন্যবাদ আপনি আমাদের সাথে আজকে এই সময় দেওয়ার জন্য। আমি লাস্ট কোশ্চেন প্রফেসর ইসলামকেও করে যাব, যেটা হচ্ছে যে আপনার যদি আমাদের দর্শকদের, স্পেশালি এই অনুষ্ঠানটা আমাদের বাংলাদেশি কমিউনিটিদের জন্য, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ বা কোনো কিছু বলার থাকে একটু বলবেন। ধন্যবাদ। আমি এইটুকু বলতে চাই যে এই ভয়েস যে কমিটির কথা বলা হচ্ছে, এটা অস্ট্রেলিয়াতে প্রথম না। অস্ট্রেলিয়ার সামনে বহু সাকসেস স্টোরি আছে। আমাদের পার্শ্ববর্তী নিউজিল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ার সব কান্ট্রি, কানাডাতে আছে। এগুলো ভিত্তিতে যদি কেউ, ইফ অল দিজ আর এনি গাইড, তখন আমার মনে হয় না যে এটা ফেল করা উচিত। আমি মনে করি যে the referendum deserve a yes vote. World has moved, এবং অনেক দেশই মুভ করেছে, সারা ওয়ার্ল্ড মুভ করেছে। যেসব দেশে ইন্ডিজিনাস কম্পোনেন্ট আছে তারা মুভ করেছে, আমাদেরও মুভ করা উচিত। এবং আমি মনে করি অস্ট্রেলিয়া দেরিতে হলেও মুভ করা উচিত এবং এটাকে তারা তাদের পজিটিভলি দেখা উচিত। আমি এটা মনে করি এবং আমি নিজে অবশ্যই ইয়েস ভোট দেব, কারণ আমি মনে করি দ্যাট উড বি জাস্ট and সেই জন্যই আমি, কারণ আমি আমার জীবনে ইউনিভার্সিটি অনেক ইন্ডিজিনাস ইস্যু নিয়ে কাজ করেছি, সেটা ইন্টারন্যাশনাল মোস্টলি। ইটস আনকম্পেয়ারেবল সিচুয়েশন। আমরা যতই কথা বলি
let's try different things. Which one will work, we don't know, but don't stop trying. এবং আমরা যদি শুধু পুরনো জিনিস যেটা ওয়ার্ক করেনি গভর্নমেন্টের উপরে এই জিনিসটা 100% ফেলে রাখি, তাহলে আমার মনে হয় না যেটা কোনোদিনই আর হবে। ওই ঘুরে ফিরে আমরা দেখব অ্যাসিমিলেশন, ইন্টিগ্রেশন, এই গ্রুপ এসে নানা অজুহাতে এই একই জিনিস করবে। যার জন্য আমি মনে করি অ্যাটলিস্ট তাদের কনসাল্ট করা হোক, তাদের ভিউ পার্লামেন্ট শুনুক, তখন পার্লামেন্টেরও একটা মরাল অব্লিগেশন থাকবে যে আমরা আমাদেরকে এই রেকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছে, লেটস পে এ সিরিয়াস হিট টু অল দিস থিংস, দেন উই টেক দি ডিসিশন ইনস্টেড অফ লিসনিং ফ্রম ভেরিয়াস ব্যুরোক্র্যাটস উই অ্যাপয়েন্ট। ধন্যবাদ প্রফেসর ইসলাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবার দর্শক, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সটে। ভালো থাকুন।